ঝাউদিঘি নামক ছোট্ট গ্রামে প্রতি বছরই ঠান্ডা অনুভূত হয়, কিন্তু এবারের ঠান্ডা ছিল ভিন্ন মাত্রার। জানুয়ারি মাস সবেমাত্র শুরু হয়েছিল এবং মনে হচ্ছিল যেন শীত তার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গ্রামের ছোট ছোট বাড়ির ছাউনিগুলো সকালের শিশিরের পরিবর্তে সাদা তুষারের স্তরে ঢাকা ছিল। ঠান্ডায় গাছের ডালপালাগুলোও যেন সংকুচিত হয়ে গেছে, এমনকি সূর্যও যেন ঘুমিয়ে পড়েছে মেঘের ঘন চাদরে নিজেকে ঢেকে। শীতকাল ধনীদের জন্য মনোরম হলেও দরিদ্রদের জন্য এটি এক কষ্টের পাহাড়। এটি তেমনই এক দরিদ্র পরিবারের গল্প। তীব্র ঠান্ডা রহিমের পরিবারকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। হে আল্লাহ, এত ঠান্ডা কিভাবে পড়ছে! এই ঠান্ডায় তো ঘর থেকে বাইরে বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে। মনে হচ্ছে এবারে ঠান্ডাটা অনেক বেশি। আমি আগে কখনো এত ঠান্ডা অনুভব করিনি। আমার তো বাইরে যেতে ইচ্ছাই করছে না। ঠান্ডা বাতাস যেন শরীর ভেদ করে যাচ্ছে। হ্যাঁ আসমা, আর দেখো সূর্যটাও কেমন লুকোচুরি খেলছে। সারা দিন কুয়াশাচ্ছন্ন থাকছে, মনে হচ্ছে ঠান্ডা আরো বাড়বে। সত্যি, এবারে ঠান্ডাটা সবার অবস্থায় কাহিল করে দিয়েছে। তুমি কিভাবে বাইরে যাবে? তোমাকে তো খুব ভোরে উঠে মোড়ল কাশেম চৌধুরীর দোকানে যেতে হয়। আমরা না হয় ঘরে চুলার পাশে বসে একটু উষ্ণতা পাই। আমি আর কি করব আসমা, আমাকে তো কাজ করতেই হবে। মোড়লের ওসব ঠান্ডা ফান্ডায় কিছু যায় আসে না, তার শুধু সময় মতো কাজ চাই। ঠিক আছে আসমা, আমি তাহলে এখনই বের হচ্ছি, না হলে মোড়ল আবার রেগে যাবেন। রহিম একটি চায়ের দোকানে কাজ করত। সামান্য আয়ে তার পরিবারের কোনো মতে দিন চলত। ঝাউদিঘি গ্রামে প্রতি বছরই শীত এলেও এবারের ঠান্ডা ছিল অনেক তীব্র। গ্রামবাসীরা সাধারণত শীত উপভোগ করলেও এবারের আবহাওয়া সবাইকে বিপদে ফেলেছিলেন। হিমেল বাতাসের সাথে আকাশে ঘন মেঘ জমে সারা দিন এক ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি করেছিল। গ্রামের চত্বর, যেখানে লোকেরা সাধারণত বসে গল্প করত, এখন জনশূন্য। ঠান্ডা সবাইকে ঘরের ভেতরেই আটকে রেখেছিল। হাসানের বাবা, আজ ঘরে চাল প্রায় নেই বললেই চলে। আমি মাত্র অল্প কিছু ভাত রান্না করতে পেরেছি। তোমার জন্য অর্ধেকটা টিফিন কৌটায় ভরে দিয়েছি। দিনের বেলায় খেয়ে নিও, আর বাকি অর্ধেকটা দিয়ে বাচ্চাদের খাইয়ে দেব। না আসমা, আজকাল আমার তেমন খিদে পায় না। দিনও ছোট, তাই দিনের বেলা চা দিয়ে কাজ চালিয়ে নেব। তুমি বাচ্চাদের সবটুকু ভাত খাইয়ে দিও। মালিক যদি আজ মাইনেটা দেন, তাহলে ফেরার সময় চাল ডাল নিয়ে আসব। আসমা জানত যে মাত্র এক কাপ চায় পেট ভরবে না, কিন্তু পরিস্থিতির সামনে সে ছিল অসহায়। রহিম ঘর থেকে বের হতেই দেখল বাইরে প্রচণ্ড ঠান্ডা। তার কাছে এক টুকরোও গরম পোশাক ছিল না। একটি ধুতি আর পাতলা কুর্তায় সে ঠান্ডায় কাঁপতে লাগল। হে আল্লাহ, বাইরে কি ঠান্ডা! এই ঠান্ডায় তো বাইরে বের হবার উপায় নেই। তীব্র শীত উপেক্ষা করে নিজেকে প্রস্তুত করে রহিম ঠিক সকাল 6টায় তার মালিকের দোকানে পৌঁছায়। কিরে, এসেছিস? তাড়াতাড়ি সব বাসন মেজে ফেল, তারপর আদা চা বানা। খদ্দেররা এখনই আসতে শুরু করবে। হ্যাঁ কর্তামশাই, আমি এখনই সব বাসন মেজে ফেলছি। কনকনে ঠান্ডা পানিতে বাসন ধোয়া রহিমের জন্য খুব কঠিন ছিল, কিন্তু দারিদ্র রহিমকে যে কোনো কিছু করতে বাধ্য করে। বাসন ধোয়ার পর রহিম চুলা জ্বালায়। চুলা জ্বালানোর পর আগুনের তাপে রহিম কিছুটা আরাম অনুভব করে। এরপর সে সব খরিদ্দারকে চা বানিয়ে দেয়। হাড় কাঁপানো সেই শীতে রহিমেরও খুব ইচ্ছে করছিল এক কাপ গরম চা যদি সে নিজেও পান করতে পারত। উফ আল্লাহ, ঠান্ডা জলে বাসন ধুয়ে হাত দুটো যেন জমে গেল। বড্ড ঠান্ডা লাগছে, এক কাপ চা খেয়েই নি। সে মালিককে এক কাপ চা দিল এবং নিজেও এক কাপ চা পান করতে শুরু করল, কিন্তু মালিক তাকে চা খেতে দেখে রেগে আগুন হয়ে গেলেন। এটা কি রে রহিম, তুই এখানে চা বানাতে এসেছিস নাকি চা গিলতে? কর্তামশাই, বড্ড ঠান্ডা লাগছিল, তাই আমার ভুল হয়ে গেছে কর্তা, আর এমন হবে না। তোর ঠান্ডা লাগছিল তাই না? আজ তোকে হাতে নাতে ধরেছি। কে জানে রোজ এমন কত কাপ চা ফাঁকি দিস। এখন থেকে তোর মাইনে থেকে রোজ 2 কাপ চায়ের পয়সা কাটা যাবে, তখন বুঝবি মজা। মাগনা পেলেই হলো।
মাইনে কাটার কথায় বেচারা রহিম খুব দুঃখ পেল। 1 কাপ চায়ের জন্য যে এত বড় শাস্তি পেতে হবে তা সে ভাবতেও পারেনি। সন্ধ্যায় মালিক তাকে অর্ধেক মাইনে হাতে ধরিয়ে দিলেন। কর্তামশাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো চা খাবো না, কিন্তু দয়া করে আমার পুরো টাকাটা দিন। সত্যি বলছি কর্তা, আজই প্রথমবার চা খেয়েছি। আমার গায়ে গরম কাপড় নেই, তাই খুব ঠান্ডা লাগছিল। বাহ, তোকে পুরো টাকাও দেব, আবার মাগনা চাও খাওয়াবো। আর ফ্যাক ফ্যাক করিস না, এখন বিদায় হয় এখান থেকে। মালিক কাশেম চৌধুরী রহিমকে কাজ থেকে ছাড়িয়ে দিল। চাকরিচ্যুত হয়ে রহিম খুব দুঃখ পেল। সেই অর্ধেক মাইনের টাকা দিয়ে চাল ডাল কিনে সে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি গিয়ে আসমার হাতে জিনিসগুলো তুলে দিতেই সে বলে উঠল, ওগো, আজ এত কম জিনিস এনেছো যে, কি হয়েছে তোমার? রহিম আসমাকে সবকিছু বুঝিয়ে বলল। হে আল্লাহ, তুমি কেন এই শীত পাঠালে? আমাদের মতো গরিবদের কষ্ট দেখতে কি তোমার ভালো লাগে? চিন্তা করো না আসমা, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমার কাছে জমানো কিছু টাকা আছে, তা দিয়ে বাচ্চাদের আর তোমার জন্য গরম জামা কিনে আনো। ঠিক আছে, কিন্তু তোমার কি হবে? তুমি প্রতিদিন এই পাতলা কুর্তা পরে কাজে যাও, তোমার কি ঠান্ডা লাগে না? তোমারই তো গরম কাপড়ের বেশি প্রয়োজন, না হলে অসুস্থ হয়ে পড়বে। এই টাকা দিয়ে নিজের জন্য একটা সোয়েটার কেনো। বাচ্চাদের পুরনো সোয়েটার আছে, ওতেই চলে যাবে। আর আমি তো বেশিরভাগ সময় চুলার কাছেই থাকি, তাই ঠান্ডা কম লাগে। রহিম বাজারে গিয়ে সেই টাকা দিয়ে নিজের জন্য একটি সোয়েটার কিনল। আসমা যখন রান্না করত, বাচ্চারা ঠান্ডা থেকে বাঁচতে চুলার কাছে বসে থাকত। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। এভাবে অলস বসে থাকলে তো চলবে না। এবারের মাইনেটাও তো অনেক কম পেলাম। ঠিক আছে, সাবধানে যাও, আর রাত নামার আগে বাড়ি ফিরে এসো। রাতে খুব ঠান্ডা পড়ে। রহিম বেরিয়ে গেল। বাইরে কনকনে ঠান্ডা বাতাস বইছিল। ভাই, আপনার দোকানে কি আমার জন্য কোনো কাজ হবে? আমি যে কোনো কাজ করব। এই ঠান্ডায় ব্যবসা বাণিজ্য সব বন্ধ, আমার নিজেরই খরচ উঠছে না। তোমাকে বেতন দেব কিভাবে ভাই? আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই। রহিম কাজের জন্য পথে পথে ঘুরতে লাগল। হে আল্লাহ, যদি কাজ না পাই তাহলে বাঁচব কিভাবে? রহিম এসব ভাবছিলেন, ঠিক সেই সময় একজন বৃদ্ধা সেখানে এলেন। বাবা, একটু সাহায্য করবে? আমার বাড়ি এখান থেকে একটু দূরে, খুব ঠান্ডা, আর আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমার এই জিনিসগুলো একটু আমার বাড়িতে পৌঁছে দেবে বাবা? আমার অনেক উপকার হবে। ঠিক আছে মা, চলুন, আমি আপনার জিনিসপত্র বাড়িতে পৌঁছে দিচ্ছি। রহিম জিনিসগুলো উঠিয়ে নিয়ে বুড়ির বাড়ির দিকে যেতে শুরু করে। এই যে মা, আপনার বাড়ি এসে গেছে। মা, আপনি কি এখানে একা থাকেন? আপনার সাথে আর কেউ থাকে না? হ্যাঁ বাবা, আমি এখানে একাই থাকি। আমার পরিবারে আর কেউ নেই, আছে শুধু এই আমার গরুটি। ঠান্ডা বাড়ছিল, তাই বন থেকে কাঠ আনতে গিয়েছিলাম। ফিরতে দেরি হয়ে গেল। আল্লাহর দয়ায় তোমাকে সেখানে পেলাম। ঠিক আছে মা, এখন আপনি কাঠ জ্বালিয়ে বিশ্রাম নিন। আমি এবার যাই, আমার ফিরতে দেরি হচ্ছে। ঠিক আছে বাবা, কিন্তু আমি চাই তুমি আমার এই গরুটি তোমার সাথে নিয়ে যাও। আমি অনেক বুড়ো হয়ে গেছি, ঠিকমতো ওর যত্ন নিতে পারি না। আমি চাই তুমি এর যত্ন নাও। ঠিক আছে মা, আপনি যখন এত করে বলছেন, তখন আজ থেকে আমি আপনার গরুর যত্ন নেব। বাবা, ওকে ঠিকমতো খেতে দিও, ও তোমাকে অনেক দুধ দেবে। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন তেমনই হবে। আমি আপনার গরুর খুব যত্ন নেব। এই কথা বলে রহিম গরুটিকে বাড়ি নিয়ে আসে। যখন আসমা গরুটিকে বাড়িতে দেখলেন, তখন আসমা রহিমকে জিজ্ঞাসা করলেন, এ কি, তুমি কার গরু এনেছ? রহিম আসমাকে সব খুলে বললেন। এক বৃদ্ধা মা আমাকে এই গরুটা দিয়েছেন, আর এর খুব যত্ন নিতে বলেছেন। আমরা এখন থেকে এর খুব যত্ন নেব, ঠিক আমাদের নিজেদের বাচ্চাদের মতো। আসমা, প্রায় রাত হয়ে এলো। আমি ভাবছি গরুটার জন্য কিছু সবুজ ঘাস এনে রাখি।
রাতে যদি ওর খিদে পায়, খাওয়ানোর মতো তো কিছুই নেই আমাদের কাছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি গিয়ে ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। রহিম বনে গিয়ে গরুটির জন্য অনেক খাবার নিয়ে এলো এবং বাড়ি ফিরে তাকে খাওয়ালো। কিছুক্ষণ পর গরুটি প্রচুর দুধ দিল। দেখো আসমা, গরুটা কত দুধ দিয়েছে। এত দুধ তো আমরা খেতে পারবো না। এসো আগে আমি দুধ চা বানাই। আজ পুরো পরিবার একসাথে বসে চা খাবো। তারপর সবাই এক গ্লাস করে গরম দুধ খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ ঘরে আর কোনো খাবার নেই। সেদিন রহিমের পরিবার গরুর দুধ খেয়েই পেট ভরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রহিম আর আসমা কথা বলছিল। আচ্ছা, আমাদের তো এখন এত দুধ আছে, তুমি এই দুধ দিয়ে চায়ের ব্যবসা শুরু করছো না কেন? এখন শীতকাল, তোমার চা ভালোই বিক্রি হবে। তুমি ঠিকই বলেছ, আমার একটা চায়ের দোকান দেওয়া উচিত, কিন্তু দোকান দেওয়ার মতো টাকা তো আমাদের কাছে নেই। দোকান বসাতে অনেক জিনিস লাগবে, আর সেগুলো কিনতে টাকার প্রয়োজন। আচ্ছা, তুমি এক কাজ করো, বিশু মণ্ডলের কাছ থেকে কিছু টাকা ধার নাও। আমাদের ব্যবসা শুরু হলেই আমরা তাকে টাকা ফেরত দিয়ে দেব। তোমার বুদ্ধিটা মন্দ নয়। ঠিক আছে আসমা, আমি আজই বিশু মণ্ডলের সাথে ঋণের ব্যাপারে কথা বলবো। কর্তা, আমার কিছু টাকা ঋণের প্রয়োজন ছিল। আমি এই শীতে একটা চায়ের ব্যবসা খোলার কথা ভাবছি, আর তার জন্য কিছু টাকা দরকার। আমার ব্যবসা শুরু হলেই আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাস ভাঙব না। ঠিক আছে রহিম, তুমি খুব ভালো মানুষ, তাই আমি তোমাকে কোনো জামানত ছাড়াই টাকা ধার দিচ্ছি, কিন্তু তোমাকে সময় মতো শোধ করতে হবে। হ্যাঁ কর্তা, আমি আপনার সব টাকা সময় মতো শোধ করে দেব। বিশ্বাস করুন। বিশু মণ্ডল রহিমকে টাকা ধার দিল। সেই টাকা দিয়ে রহিম একটি চায়ের দোকান খুলল। গরুর খাঁটি দুধের চা ছিল খুবই সুস্বাদু। চা তৈরি হওয়ার সাথে সাথে এর সুবাস এলাকা জুড়ে ছড়িয়ে পড়ত, যা মানুষকে তার দোকানে টেনে আনত। বাহ ভাই বাহ, তুমি তো দারুণ করা চা বানাও। সত্যি ভাই, খেয়ে মনটা ভরে গেল। এখন থেকে রোজ তোমার কাছেই চা খেতে আসব। এইভাবেই রহিমের চায়ের ব্যবসা বেশ ভালোই চলছিল। কিন্তু কিছু দূরেই ছিল তার পুরনো মালিক কাশেম চৌধুরীর চায়ের দোকান। কাশেম চৌধুরী যখন জানতে পারলেন যে রহিম নিজের চায়ের দোকান খুলেছে, তখন সে মনে মনে ঈর্ষান্বিত হয়ে উঠল। রহিমের চা এতটা সুস্বাদু ছিল যে কাশেমের খদ্দেররাও রহিমের দোকানে আসতে শুরু করলো, যার ফলে কাশেমের আয় কমতে শুরু করে। ব্যাটা তো খুব চালাক, আমি ওকে কাজ থেকে ছাড়িয়ে দিতেই সে আমার পেছনে লেগেছে। মনে হচ্ছে ওকে একটা শিক্ষা দিতেই হবে। কাশেম চৌধুরী এলাকার কিছু গুন্ডাকে চিনত। সে রহিমকে হয়রানি করার জন্য তাদের টাকা দিল। সন্ধ্যায় সব গুন্ডারা রহিমের দোকানে এসে হাজির হলো। কি ব্যাপার কর্তা, আপনারা কি চা খাবেন? চা নয়, টাকা চাই। টাকা দে। এখানে দোকান লাগানোর জন্য তুই কার থেকে অনুমতি নিয়েছিস? এখানের বসার জন্য টাকা দে। জলদি টাকা বের কর, না হলে এখানে দোকান খুলতে দেব না, বুঝেছিস? কিন্তু কর্তা, আমার কাছে তো টাকা নেই। টাকা না থাকলে কাল থেকে যেন তোর দোকান এখানে না দেখি, না হলে তোর কপালে দুঃখ আছে। গুন্ডারা রহিমকে হুমকি দিয়ে চলে গেল। কিন্তু পরের দিন রহিম আবার সেখানে তার চায়ের দোকান বসালো। রহিমকে দোকান খুলতে দেখে কাশেম চৌধুরী রেগে গিয়ে গুন্ডাদের ডেকে পাঠালেন। আমি তোদের কিসের জন্য টাকা দিয়েছিলাম? রহিমের চায়ের দোকান এখনো সেখান থেকে ওঠেনি কেন? আরে মোড়ল, আমরা তো কালোকে অনেক ধমকেছি, কিন্তু মনে হচ্ছে আমাদের হুমকিতে ওর কিছু যায় আসেনি। আরে শুধু ধমকালে হবে না, ওর পিঠে দু চার ঘা না পড়লে ওর মাথায় কিছু ঢুকবে না। আচ্ছা ঠিক আছে মোড়ল, আপনি শুধু দেখতে থাকুন। আজ আমরা ওর চায়ের দোকান কি করে বন্ধ করতে হয় সেই ব্যবস্থাই করছি। হে আল্লাহ, দয়া করে আমাকে রক্ষা করো, আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাও। গুন্ডারা আবার রহিমের কাছে এলো। কিরে, তুই এখনো দোকান বন্ধ করিসনি? মনে হচ্ছে তুই সোজা কথাই শুনবি না। রহিম সেই সময় চা বানাচ্ছিল। চায়ের অপূর্ব গন্ধ গুন্ডাদের নাকে পৌঁছাতেই, চায়ের গন্ধটা তো দারুণ আসছে। যা তো, আগে আমাদের সবার জন্য এক কাপ করে চা বানা। গুন্ডারা রহিমের চা পান করার সাথে সাথে মুগ্ধ হয়ে গেল। বাহ,
তুই তো ফাটাফাটি চা বানাস রে, সত্যি খুব সুস্বাদু। শোন, তুই চিন্তা করিস না, আমরা যতদিন আছি কেউ তোকে এখান থেকে সরাতে পারবে না। গুন্ডারা রহিমের চা পান করে সোজা লাঠি হাতে কাশেম চৌধুরীর কাছে ফিরে গেলেন এবং তাকেই মারধর শুরু করল। এই নে তোর টাকা, যদি আবার ওই বেচারাকে বিরক্ত করেছিস তাহলে আমাদের চেয়ে খারাপ আর কেউ হবে না। গুন্ডারা কাশেম চৌধুরীকে হুমকি দিয়ে চলে গেল। তাদের হুমকিতে ভয় পেয়ে কাশেম চৌধুরী রহিমকে হয়রানি করা বন্ধ করে দিলেন। এরপর থেকে রহিম শান্তিতে তার চায়ের দোকান চালাতে লাগলো এবং প্রচণ্ড ঠান্ডায় লোকজনকে গরম চা পরিবেশন করে নিজের সংসার সুখেই চালাতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো তা মন্তব্য করে জানান। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।